প্রিয় দর্শক, আপনারা জানেন দেশে এখন একটা এমন পরিস্থিতি বিরাজ করছে, বিশেষ করে আজকে আজকে 13 নভেম্বর, যেন সারা দেশে এরকম অবস্থা যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আসবে এরকম দৃশ্য যে আমাদের দেখতে হবে, তা হয়তো আমরা কেউ ভাবিনি। অন্য সময় পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে তখন বিরোধী দলের পক্ষ থেকে যখন হরতাল ডাকা হয় অথবা কোনো রাজনৈতিক কর্মসূচি দেওয়া হয়, তখন যেরকম একটা সরকারের পক্ষ থেকে শ্বাস শ্বাস রব, ঠিক সেরকম যেন আজকে দেখছি। রাস্তায় সকালবেলা পত্রপত্রিকা দেখলাম যে ঢাকা শহরের সকালের দৃশ্য, সেই সকালের দৃশ্য যে ছবিগুলো দেখলাম, সেই ছবিগুলো দেখে মনে হলো যে আমরা কি কোনো স্বাভাবিক দেশে এখন বাস করছি? এই যে অস্বাভাবিকতা, এর পেছনে আসলে কারণটা কি? এটা নিয়ে আমরা আলোচনা করার জন্য আজ আমন্ত্রণ জানিয়েছি সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা ফিরোজকে। জনাব মোস্তফা ফিরোজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব মোস্তফা ফিরোজ, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন সকালে পত্রপত্রিকাগুলিতে যে ছবি আমরা দেখেছি, বিশেষ করে অনলাইনে তো দেখাই যায় যে জনমানব নাই, পুলিশ প্রহারা, আর্মি টহল দিচ্ছে। কি হয়েছে দেশে এমন কিছু যে এইগুলি করতে হচ্ছে? এটা অবাক লাগে, মানে একটা যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে গতকালকে থেকেই। আমি কালকেই আহ, ওই একটা ভিডিওতে বলছিলাম যে মানে লকডাউনের কর্মসূচি ঘোষণা করছে আওয়ামী লীগ অজ্ঞাত স্থান থেকে, কিন্তু অটো লকডাউন আগের দিনই হয়ে গেছে। 13 তারিখ আজকে হবার কথা সেই লকডাউন, কিন্তু গতকালকেতেই সেরকম একটা অটো লকডাউন। রাস্তাঘাট থেকে আস্তে আস্তে গতকাল থেকেই যানবাহন যাওয়া শুরু করছে। এবং আজকে তো নারায়ণগঞ্জের একটা ভিডিও দেখলাম এনটিভিতে, দেখলাম মনে হলো যেন কেউ একটা হরতাল ডাকছে। কারা হরতাল ডাকলো তারা প্রকাশ্যে নেই, কিন্তু অটোমেটিক হয়ে গেছে। এই সময় এটা মনে পড়ে স্বাধীনতার পরে সিরাজ শিকদারের সরবরাহ পার্টি, এটা জি। প্রকাশ্য সংগঠন ছিল না। তারা এরকম সারা দেশে যখন নাকি ডাকতো, অটোমেটিক ভাবে হয়ে যেত, অথচ তাদের পক্ষে কোনো পিকেটিং থাকতো না। তারা নিজেরাও ওই দিন কোনো মিছিল করতো না, কিন্তু অটোমেটিক হয়ে যেত। অদ্ভুত ব্যাপার। তো আজ বহু বছর পর মানে আওয়ামী লীগকে মনে হচ্ছে সরবরাহ পার্টির মতো, যে কোন জায়গা থেকে তারা ডাক দিচ্ছে অটোমেটিক ভাবে হয়ে যাচ্ছে। এবং ওই যেটা হয়তো সন্ধ্যার সময় গুরুত্বপূর্ণ পয়েন্টে ককটেল বা বোমা ফুটতো, এখনো ঠিক তাই। মানে আপনি স্বাধীনতার পরের ওই সরবরাহ পার্টির ডাক দিত, ককটেল ফুটতো, এবং পরের দিন দিয়ে চিত্র বাংলাদেশের আজকের চিত্র সেই 72 সালের দিকে চলে গেছে, এত বছর পিছনে। ওইরকম একটা পরিস্থিতি। এটা কারণ কি, যখন নাকি জনগণের সঙ্গে সরকার এবং ক্ষমতাসীনদের সঙ্গে জনগণ থাকে না, তখন এরকম পরিস্থিতি তৈরি হয়। তো আজকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে বোঝা গেল যে সরকারের আসলে কোনো ভিত্তি নেই, কোনো জনসমর্থন নেই। অন্যদিকে আওয়ামী লীগের প্রতি আছে সেটা বলা যাবে না, কিন্তু এই পরিস্থিতিটাকে তারা আবার একেবারে যে মানে ভয়ঙ্কর ভাবে বিরোধিতা করছে, এটা বিশাল একটা, এটার প্রতিরোধ করতে হবে, ওইরকম ভাবে রাস্তায় কেউ কেউ কিন্তু নামছে না। আগে কিন্তু বলা লাগে নাই, মানুষ নিজে থেকে নেমে গেছে। কি করতে হবে জনগণ জানে। এখন কিন্তু জনগণকে আর ঠেলা দিয়েও রাস্তায় নামানো যাচ্ছে না, যার ফলে আপনি রাস্তায় পুলিশ দেখতেছেন, মিলিটারি দেখতেছেন, বিজিবি দেখতেছেন। তো এদের তো সংখ্যা তো অগণিত না। তারা একটা নির্দিষ্ট একটা বাহিনী, তারা একটা মানে প্রোটোকল টাইপের একটা ডিউটি করে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। তো সেরকম জায়গায় জায়গায় আছে, সরকারি স্থাপনাগুলো হয়তো রক্ষা পাচ্ছে, কিন্তু তারপরেও দেখলাম যে অনেক জায়গায় সেই রক্ষাটাও হচ্ছে না। তো এখন অবস্থাটা হলো এই, যে আজকে দেখেন রায়ের রায় হবে না, রায় ঘোষণা হবে না। আজকে ঠিক হবে কোন দিন রায় হবে। আজকে কিন্তু শেখ হাসিনার ফাঁসির দিন না, কিন্তু আজকে শুধু রায়ের দিন নির্ধারিত হবে। তাতেই যদি এই অবস্থা হয়, যেদিন রায়ের দিন নির্ধারিত হবে সেদিন কি হবে আমি সেটাই তো বুঝতেছি। কারণ দিন যত যাচ্ছে সরকারের পায়ের তলা থেকে কিন্তু মাটি সরে যাচ্ছে, এটা সত্য। মানুষ হম। বিভ্রান্ত। এই যে, এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য এই রাজনৈতিক দলগুলো দায়ী। এই যে ঐক্যমত্য কমিশনে, আমি নিজেও সত্যি কথা বলতে কি মাসুদ কামাল, আমার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমি নিজেও ধরতে পারি না কেন গণভোট। আমি ধরেন আমি অভ্যস্ত কোনটা, 3 দলীয় জোটের রূপরেখা অভ্যস্ত, সবাই স্বাক্ষর করছিল, কিন্তু পরবর্তীতে ওই রূপরেখা অনুযায়ী
রাজনৈতিক দলগুলোর অনুসরণ করে যে জনগণের যে সংসদ কায়েম করা, অধিকার কায়েম করা, সেগুলো হয়নি। সংসদ অকার্য করেছে। তার মানে তিন জোটের রূপরেখা অনুযায়ী একটা যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক টোটাল একটা সিস্টেমে আসার কথা, সেটা আসে নাই। তখন আসলো বিএনপি। বিএনপি এসে ওই সেই প্রেসিডেন্সিয়াল ফর্মের আবরণে তার একটা গণতান্ত্রিক একটা ফ্যাসিজম চালু করলো। তো এখন যেটা জুলাই সনদ স্বাক্ষর হলো, একটা হাত ছেড়ে বাঁচা গেল। সব দল যখন ঐক্যমত্য হলো, তারপরে একটা ভালো নির্বাচন হবে, নির্বাচনের পরে হবে সেই সনদের যেই অঙ্গীকারগুলো, সেগুলি বাস্তবায়ন হবে। আমি এটা সিম্পলি এইটা বুঝি। আমি তো এর মাঝখানে এই অধ্যাদেশ জারি, গণভোটের 5টা পয়েন্টের বেশি নাকি থাকবে, 4টা পয়েন্টেরও বেশি পয়েন্ট থাকবে, এইটাও তো আমি বুঝতেছি না। আবার গণভোট সংবিধানেই নাই, এটা বিলুপ্তিই হয়ে গেছে। তা আবার গণভোট ফিরে আনা, গণভোট ফিরে আনার পরে 5টা 6টা পয়েন্টের উপরে গণভোট হবে, আপনি এটাতে হ্যাঁ বলবেন নাকি না বলবেন? ভাই, এই এত জটিলতা করার জন্য কি 15 বছরে রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করলো? 15 বছরে তো একটাই কথা শুনলাম, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। আরেকটা শুনছি যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না। তখন তো রাইট। গণভোটের যে 5টা 7টা পয়েন্ট, 84টা পয়েন্টে একমত, এই পয়েন্টগুলি তো কখনো আনা হয়নি। তার মানে জানে যে এই পয়েন্টগুলি যদি আনা হয়, জনগণ মানে বাড়ি মারা শুরু করবে যে আমাদের সাথে ইয়ার্কি মারিস নাকি, ফাজিলামি করতে আসছিস। নানান রকম ভেজাল দিয়ে মানে দাবি নিয়ে আসছিস শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করার জন্য। একটা পয়েন্ট, পয়েন্টটা ওইটাতে, ওইটা থেকে সরে গেল কেন, আমি এটা বুঝলাম না। আপনি দেখেন, কোন রাজনৈতিক দল গত 1 বছরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেন আনতেছে না শেখ হাসিনা বিদায়ের পরেও? কেউ দাবি করছে না, বিএনপি না জামাত, আমি কারোর মুখে শুনি না। অথচ এইটার জন্য 15 বছর যেটার জন্য আন্দোলন করলো, সেটা থেকে সরে যে এমন এমন সব দাবি, যে দাবিগুলি আপনিও শোনেননি, আমিও শুনিনি। ধরেন পিআর সিস্টেম, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, এইগুলি তো আমরা আমেরিকার ইয়ে পার্লামেন্ট, অন্য দেশের পার্লামেন্টের কথা জানি, আমাদের দেশের পার্লামেন্টের কথা রাজনীতিকরা কখনো বলেনি। এটাই নাকি আমার মানে 5ই আগস্ট নাকি হয়েছে, পরিবর্তন হয়েছে নাকি এটার দাবিতে। 5ই আগস্টের পরিবর্তন নাকি হয়েছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা 2 বছরের বেশি রাখা যাবে না, এটার জন্য। আরো কি কি সব আজগুবি জিনিস, এগুলি কখনো শুনিনি। এখন এই ছেলেপেলেরা বলতেছে যে এটাই নাকি মানুষ। তো মানুষজনের কাছে একটা আমার ইচ্ছা হয় যে পাবলিকের কাছে বলি যে আচ্ছা, 84টি পয়েন্টের মধ্যে অতটা দরকার নাই, 10টা পয়েন্ট বলেন তো, যে পয়েন্টের জন্য আপনারা গত 15 বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছেন। পারবে কেউ? বলেন, আমি চ্যালেঞ্জ না, দিলাম, যদি আপনি আপনি পারে আপনি 10টা পয়েন্ট আমি বলতে, বলি, আমি আজকের থেকে আপনি, ভিডিও করা বন্ধ করে দেবো। না না, আপনি কাকে জিজ্ঞাসা করবেন? সাধারণ মানুষকে? পাবলিককে। পাবলিক কিন্তু পনেরো আচ্ছা, বছর ধরে এটা আন্দোলন করছে, করে শেখ হাসিনার পতন ঘটাইছে। ওকে। আপনি আপনি সাধারণ মানুষ, মানে রিক্সাওয়ালা অথবা একজন শ্রমিক, তাকে জিজ্ঞাসা করলেন 10টা পয়েন্ট বলেন। আপনি অনেক মানে এই ব্যাপারে আপনি অনেক সচেতন ব্যক্তি। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি 10টা পয়েন্ট বলতে পারবেন? আপনি আমাকে জিজ্ঞাসা করেন, এই যে আমি আমি ভাবতেছি 10টা পয়েন্ট বলতে পারবো? আচ্ছা, আমি আপনি বলেন। আমি আপনার পাবলিক, সারাদিন এগুলো নিয়ে আলোচনা করি, আমি 10টা পয়েন্ট বলতে পারি না, আপনি বলতে পারেন না, তো পাবলিক আপনি ভাই, কেন 10টা কষ্ট তো দূরের দিবেন কথা, ভাই? 5টা পয়েন্টও বলতে পারবে না। 5টা পয়েন্টও বলতে পারবে না। আগে ধরেন, মানুষ দেখেন, মানুষ সিম্পল কথা যে ভাই ভোটটা দিতে পারি না। আপনিও ভোট দিতে পারেন না, আমিও ভোট দিতে আগ্রহী হই না, কারণ কাকে ভোট দেবো? যাকে ভোট দেবো সেই তো আওয়ামী লীগ। তাহলে ভোটটা দরকার। তো ওই ভোটটা কোথায় গেল? ওই ভোটের দাবির থেকে বিএনপি সরে গেল কেন, জামাত সরে গেল কেন, আমি এটা বুঝি না। না, ভাই, বিএনপি এখন এখন চায়। আধ্যাত্মিক মানে কোথা থেকে আমেরিকার সংবিধান নিয়ে আসা হয়েছে, ইউরোপের সংবিধান নিয়ে আসা হয়েছে, ওটা থেকে কি কি জিনিসগুলো, আরে ভাই, আপনি শুরুই করলেন না। আপনি ধরেন এখন, ধরেন জিবুতি বা কঙ্গোর একটা দায়িত্ব পাইলেন, পেয়ে কি আপনি কি বা এই এই 84টা এই সংবিধান নিয়ে যে হাজির হবেন, নাকি ওখানে আস্তে আস্তে মানে তাদের অ আ ক খ শেখানো শুরু করবেন, নাকি প্রথমে অক্সফোর্ডের ডিকশনারি দিয়ে ইংরেজি শেখানো শুরু করবেন, কোনটা? আপনি গণতন্ত্রই নাই আপনার, আপনি গ দিয়ে শুরু করেন রে ভাই, তারপরে ত ম ওইগুলিতে যান। আপনি বারবার গণতন্ত্রের দিকে আসে, সেখান থেকে চলে যান আবার 100 হাত ধরে। আজকে ওই যে বললাম না, 72-এ চলে গেছে কিন্তু আমরা সর্বহারা পার্টি, এখন আওয়ামী লীগ হয়েছে সর্বহারা পার্টি। আপনি বারবার চলে যাচ্ছেন 50 বছরের পিছনে। আর আপনি নিয়ে আসছেন এখানে আমেরিকার সংবিধান,
যুক্তরাজ্যের সংবিধান, সুইডেনের সংবিধান, ইউরোপের পার্লামেন্ট কিভাবে চলে সেই পার্লামেন্টের সিস্টেম এখানে কার্যকর করতেছে। কে করবে কার্যকর? বিএনপি। বিএনপি করবে? জামাত করবে? তো জামাতের তো ইয়েতে আছে হলো শরিয়া আইন, এখনো ওদের কি সংবিধান, ওদের গঠনতন্ত্র চেঞ্জ করছে? ওরা তো করবে, ক্ষমতা পেলে শরিয়া আইন চালু করবে। আর বিএনপি কি বোঝে এগুলি? বিএনপির মধ্যে ওই পড়াশোনা জানা কয়জন আছে? বা তারা চায়? আপনি ভাই আজব জিনিসগুলি নিয়ে এসে আপনি ইয়ে করতেছেন। আপনি ভাই, আপনার দরকার হলো এখন হলো 500 টাকা, আপনারা দিয়ে দিল 5 কোটি টাকা। আপনি 5 কোটি টাকা দিয়ে তো চোখ মুখ অন্ধকার দেখবেন। আপনি 500 টাকা দিয়ে আপনি তাড়াতাড়ি যাবেন একটা ওই যে কি বলে হাজিরি বিরিয়ানি খেতে, অথবা স্টারে যে পেট ভরে ইয়ে খাবেন। কিন্তু 5 কোটি টাকা নিয়ে কিন্তু আপনি কিন্তু অনাহারে থেকে আপনি হতভম্ব মেরে যাবেন, অথবা স্ট্রোক করতে পারেন। তো শোনা যায় যে কর্নেল আকবর নাকি হঠাৎ করে নাকি কয়েক বস্তা কোন এক চুক্তিতে কয়েক বস্তা টাকা দেখে নাকি উনি স্ট্রোক করতে যায়। তা আপনি এই জাতিকে নিয়ে তামাশা করতেছেন, খেলাধুলা করতেছেন। আপনি এই হুট করে আপনি ধরেন, আমাদের তো ভালো লাগে, যেমন ধরেন আমি অধিকাংশ সময় বিদেশি থাকি। তো বিদেশ থেকে আমার যখনই আমি হাঁটি রাস্তাঘাটে, আহা এরকম একটা যদি রাস্তা হইতো, এরকম যদি একটা বিল্ডিং হইতো, এত সুন্দর মার্কেট, এক মাথা থেকে ঢুকলে আরেক মাথা শেষ করা যায় না, কি ভালো লাগে। এরকম যদি আমাদের দেশে থাকতো, আমাদের ওই বসুন্ধরা ওই এক চক্কর দিলেই তো শেষ। এগুলি আফসোস লাগে সত্য, কিন্তু আপনি কি হুট করে ওইটা আপনি এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন? আমি যে সে বলি যে এখানে এই ট্রাফিক ব্যবস্থা কেন, এখানে এই বসুন্ধরা কৃষ্ণের মার্কেট এরকম বড় মার্কেট নাই, চাইলেই তো হবে না ভাই। আপনি তো শুরুই করতে পারেননি। আপনি 50 বছরে মালয়েশিয়া দেখেন। আপনি, আমি মনে আছে এখনো, 8-10 বছর আগে যখন গেছিলাম, তখন ওখানে একজন বোরহান ভাই নামে একজন প্রবীণ লোক, সে বলল যে আমি 1972 সালে মালয়েশিয়া যখন আসি, তখন কুয়ালালামপুর নামতাম মনে তো ঢাকা, ঢাকার থেকে যখন এই কুয়ালালামপুর থেকে যখন নাকি ঢাকায় নামতাম, ওটাও ঢাকা মনে হতো। ওই ঢাকাটা ঢাকা মনে হতো, কুয়ালালামপুরটাও তার কাছে ঢাকা মনে হতো। মানে বলতো যে একই রকমের সেম, মশা মাছি ওই রকম রাস্তাঘাট, ট্রাফিক জ্যাম সবকিছু। কিন্তু চোখের সামনে ভাই দেখলাম 12 বছরের মধ্যে চেঞ্জ। এটা ওরা করতে পারছে, আমরা করতে পারছি? করতে পারিনি। আপনি হুট করে এসে আপনি আহ, করতে পারবেন? মানে শুধু অবকাঠামো না, সব দিক দিয়েই আপনি এই এই যে আপনি রাষ্ট্র মেরামত, মানে কাঠামো পরিবর্তন, এগুলি তো আপনি পারবেন না। এই জন্য বললাম তো, আপনি 84 পয়েন্টে আপনি যে সোনারগাঁর হোটেলের খাবার নিয়ে এসে আপনি ওখানে ওই ফরেন সার্ভিস একাডেমিতে বসে বসে আপনি গবেষণা করে করে একমত হলেন। আর সবগুলি রাজনৈতিক দলের সব নেতাগুলি মনে হয় হাজিরা দেওয়ার জন্য আসামি, মানে একটা গণ আদালত বসছে, রাজনৈতিক দলগুলো যায় আলাপ আলোচনা করে 84টা পয়েন্টে নাকি একমত হয়েছে। তার মধ্যে থেকে বোধহয় 48টা পয়েন্ট বোধহয় সর্বসম্মত, আর বাকিগুলিতে নোট অফ ডিসিট আছে। তো এই যে বসে বসে আপনি 8 মাস ধরে রাষ্ট্রের মানে পয়সা খরচ করলেন, খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করে যেটা প্রডিউস করলেন, এটা ইমপ্লিমেন্ট করা, ওইটা দিয়ে শুরু করা, এটা কি সম্ভব? এটা সম্ভব তো না। যা সম্ভব না, আপনি অসম্ভব জিনিস নিয়ে লড়াই করতেছেন। আপনি 5টা পয়েন্ট 6টা পয়েন্ট দেবেন গণভোটে, জনগণ ওইগুলি পড়বে নাকি সাধারণ নির্বাচনে ভোট দেবে? খুব আপনি একটা বাদ আচ্ছা দেন, এর আপনি মধ্যে নভেম্বর মাসেও যদি করেন, আপনি 5টা 6টা পয়েন্ট, ওই পয়েন্টগুলি প্রত্যেকটা পড়বে, তারপর সিদ্ধান্ত নেবে আচ্ছা আমি এই পয়েন্টের পক্ষে দেবো কি দেবো না, ওই পয়েন্টের পক্ষে দেবো কি দেবো না। তাহলে 6টা পয়েন্টের মধ্যে আপনি যদি থাকে, অর্ধেক দিল হ্যাঁ, অর্ধেক দিল না, তারপরে ওইটা মিলার মানে যোগাযোগ মানে যোগফল করে ওইটা আপনি এই কোটি, কয় কোটি ভোটার, 1-1.5 কোটি ভোটার, ওইটা বারো আপনি কোটি ভোটার ফলাফল প্রকাশ করবেন যে এই পয়েন্টে এতজন হ্যাঁ বলছে, ওই পয়েন্টে এতজন না বলছে, এই পয়েন্টে এটা ঠিক কি করতেছেন আপনি? এটা মানে হচ্ছে একটা আমি তো পুরো বুঝি একটা না। তকলুইকার দরকার আচ্ছা আর একটা কথা বলে, এই যে আপনি বললেন যে আরো ভোট হবে, এখন কিন্তু মূল ক্যাচাল কিন্তু বাড়ছে যে গণভোট কবে হবে। এটা কি নভেম্বর মাসে হ্যাঁ। হবে নাকি এটা ইলেকশনের দিন হবে? এ হলো আরেক ক্যাচাল। এর মধ্যে আবার দেখলাম যে আজকে এটা নিয়ে অনেকই হয়েছে। আপনার পলিটিক্যাল পার্টিগুলিকে গভর্নমেন্ট একটা আলটিমেটাম দিয়েছিল 7 দিনের মধ্যে সমাধান করার জন্য। পলিটিক্যাল পার্টিগুলো এগুলো পাত্তাও দেয় নাই। পলিটিক্যাল পার্টিগুলো হুম, একসঙ্গে বসেও নেই পর্যন্ত তাদের হুম, আহ্বানে। আজকে শুনলাম যে প্রধান উপদেষ্টা নাকি ভাষণ দেবে, আমরা যখন রেকর্ড করছি হুম, হুম, এর কিছুক্ষণের মধ্যে হয়তো ভাষণ দেবে, কিন্তু বলছি ভাষণ দুপুরে দিবে।
এখন আমি সেটা প্রথম আপনার দেখলাম। বন্ধুদেরকে জানায় রাখি, এই যে 17ই নভেম্বর রায় হবে, এখন ব্রেকিং নিউজ আর কি। দেখবো। আচ্ছা, হ্যাঁ, এটা ভালো কথা, 17 নম্বর রায় হোক, দেখি 17 নম্বর আবার কি হয় সেটা দেখবো আমরা। হ্যাঁ, 17 নভেম্বর। ওই দিন বলো। আবার আরেক কি ঘটনা ঘটে আল্লাহ জানে। হ্যাঁ, যাই হ্যাঁ, হোক, হ্যাঁ। এখন আমার কথা হলো কি, যে প্রধান উপদেষ্টা যে বললেন যে উনি আজকে একটা ভাষণ দিবেন, এবং সেটা হলো কালকে আজকে শুনলাম আজকে দুপুরে ভাষণ দিবেন। এখন দুপুরটা কখন আমি বিশ্বাস করেন, আমি সকাল থেকে ট্রাই করতেছি এই দুপুরটা কখন। দুপুরের টাইমটা জানলে হয়তো আপনার সঙ্গে আলাপ করতাম, কিন্তু দুপুর তো টাইমই জানি না। আপনি কখনো দেখেছেন যে সরকার প্রধান এরকম ভাষণ দেয় কিন্তু কোনো টাইম নির্ধারণ করা হয় না? না, এটা তো অত সন্ধ্যা 6টায়, সন্ধ্যা 7টায় বলা হয়, অথবা রাত 8টায় বলা হয়, এরকম বলা হয়। কিন্তু এটা দুপুরটা কেন? এই দুপুরের মধ্যে তো আবার ভাগ আছে। এই দুপুরের মধ্যে একটা অংশকে বলা হয় বেলা। যেমন 12টার সময় বেলা 12টাও বলতে পারেন আপনি, দুপুর 12টাও বলতে পারেন। আচ্ছা, Right. তারপরে আবার একটা দুপুর, একটাকে কেউ দিয়ে বলেন। আবার আবার যখন কি 2টা পার হবেন, তখন আবার কিন্তু ওই যে কি বলা হয় এটা, বিকালও বলা হয়, অপরাহ্ন বলা হয়, বেলাও বলা হয়। মানে 12টা থেকে শুরু করে 3টার মধ্যে যদি আপনি থাকেন, তাহলে এটা দুপুর হিসেবে চিহ্নিত হয়। তা আপনি এটাও বলতে পারতেছেন না যে আগের দিন বলতে পারতেছেন না যে দুপুর 2টার সময় দেবে। আর দুপুর 2টার সময় কেন দেবে? দেশে কি একটা এমার্জেন্সি, জরুরি অবস্থা জারি হয়েছে? আজকে কি মানে গণছুটি, মানে আওয়ামী লীগের লকডাউন অনুযায়ী কি সবাই বাসায় বসে আছে? ওটাকে ধরে নিয়ে আপনি দুপুরবেলা দেবেন যাতে সমস্ত জনগণ বাসায় বসে বসে টেলিভিশন খুলে আপনার ভাষণ শুনতে পারে? তো অস্বাভাবিক পরিস্থিতিটা তো শুধু আওয়ামী লীগ না, আমার মনে হয় এটা তৈরি করার জন্য সরকারের প্রশাসন যন্ত্র মনে হয় খুব ব্যস্ত হয়ে গেছে। নতুবা দেখেন, আজকে 13 তারিখ, আপনার 17 তারিখ, তার মানে আপনি এই 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 যে অচল অবস্থাটা, একটা আনরেস্ট অবস্থাটাকে আপনি কিন্তু মানে অব্যাহত রাখলেন 17 তারিখ পর্যন্ত। তার মানে কালকে পরশু তরশু আরো 7 দিন এই ধরনের একটা পরিস্থিতি চলবে। এই পরিস্থিতিটা চালু রেখে মহল বিশেষ কি কোনো স্বার্থ হাসিল করতে চায় কিনা, আমার কাছে সন্দেহ হয়। আমার কাছে সন্দেহ হয়। আপনার মানে কি রায়টাই লেখা হয়নি? আপনার এটার জন্য এত সময় নেওয়ার কি আছে? আজকে কেন ঘোষণা হলো না, আমি এটা বুঝি না। কালকে কেন হলো না? আপনি এরকম ভাবে গ্যাপে গ্যাপে রাখতেছেন, আবার খুব লম্বা গ্যাপও দিচ্ছেন না। এর কারণটা কি? দেখেন, একটা যখন নাকি মানে একটা যখন অস্বচ্ছতা হয়, যখন নাকি আপনি অনেক কিছু জানেন না, এই যে যেমন ধরেন আমি জানি না যে গণভোটটা, আচ্ছা নির্বাচনের দিন যদি হয় তাহলে ওই 6টা পয়েন্ট পড়বে নাকি ওই প্রার্থীকে ভোট দেবে। আগে যদি হয় তাহলে আগে হলেও ওই একই অবস্থা, এই 6টা পয়েন্ট বা 5টা পয়েন্ট পড়ে প্রতিটা পয়েন্টের পক্ষে বিপক্ষে ভোট দিতে দিতে একজনের যদি ধরেন 5 মিনিট লাগে, তাহলে কত মানে, তাহলে কি 2 দিন ধরে ভোট চলতে থাকবে? মানে খুবই এলোমেলো, মানে জিনিসগুলি কোনো পরিষ্কার কোনো চিত্র নেই, কোনো ধারণা নেই। যেমন আজকে ধারণা নেই দুপুর মানে কখন, 1টা 2টা 3টা 12টা না কয়টা, সেটাও কিন্তু আমরা জানি না। আমরা এখন 12টার সময় কথা বলছি। তো এইরকম একটা মানে এর মধ্যে ধোঁয়াশার মধ্যে আমরা আছি কেন? এটা কি পরিকল্পিত? এই কি সরকারের কি খুব এক্সপার্টিস মানে দক্ষতা প্রমাণ হচ্ছে, নাকি একটা এক ধরনের মানে এলোমেলো অবস্থা, যে সিদ্ধান্তহীন অবস্থা? কোনটা? কি বলবেন আপনি? এর কোনো ব্যাখ্যা আছে? মানে কোনো ব্যাখ্যা মোটামুটি নেই। মোটামুটি আসলে এটা একটা জগা খিচুড়ি সরকার হচ্ছে আর কি, এবং তাদের কর্মপদ্ধতি সাধারণ মানুষকে দিনের পর দিন হতাশ করছে। কিন্তু তাদের কিন্তু লক্ষ্য করছেন, এই যে তারা পারছে না, তারপরে তাদের কিন্তু আবার দীর্ঘ সময় থাকারও একটা আকাঙ্ক্ষার মধ্যে কাজ করছে, হুম, হুম। তাই না? আকাঙ্ক্ষা যদি আবার নেন, আরেকটা কথা, জি বলেন। আমি আরেকটা কথা প্রশ্ন করে শেষ করি, ওটা দিলে আপনি আপনি যেটা বলতে চান আমার মনে হয় চলে আসবে। এটা হলো এই যে সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এই ভদ্রলোক এখনো উপদেষ্টা আছেন। উনি আবার জানাচ্ছেন উনি নির্বাচন করবেন, স্বতন্ত্র করেন না যেভাবে করবেন, ধানমন্ডি আসন থেকে করবেন, আপনার আসন থেকে করবেন, আপনি তাকে ভোট দিতে হবে আপনাকে। তো উনি এই আসন থেকে নির্বাচন করবেন। এই যে একজন উপদেষ্টা নির্বাচন করবেন বলে ঘোষণা দিচ্ছেন, এর মাধ্যমে কি এই সরকারের যে নিরপেক্ষ অবস্থান, এটা কি আপনার মনে হয় ক্ষুণ্ণ হচ্ছে না? এই সরকার সম্পর্কে আসলে আলোচনা করাটাই একটা মানে আপনি এটা একটা গবেষণার বিষয়। পৃথিবীতে এরকম সরকার হয়নি আসলে। হ্যাঁ, মানে ধরেন, মানে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ঘোষণা দিল, ঘোষণা দিল সে
ভাবছে যে দেখি কতদিনে আরো ক্যাবিনেটে থাকা যায়। হ্যাঁ, সরকার সিদ্ধান্ত জানবো, আমি আমি নিজে বুঝবো তারপরে। এবং কয়েকদিন আগে বলো ভারতের সাথে 10টা চুক্তি বাতিল হয়েছে। হুম। পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলছে আমি তো জানি না। অদ্ভুত অদ্ভুত ব্যাপার। তারপরে আরেকজন উপদেষ্টা বলতেছে যে আহ, তফসিল ঘোষণার পর থেকে এটা হবে, আহ, কি বলে, শুধু সবার মানে বৈঠক করার ইয়ে কোনো নিয়মিত কার্যক্রম করবে, তার সীমিত কার্যক্রম করবে। সরকার বলতেছে না, এই সরকার নিয়মিতভাবে যেভাবে এখন কাজ করতেছে এভাবেই করে যাবে। তারপরেও কিন্তু এইসব কথা বলেও কিন্তু তারা স্ব পদে আছে। অন্য অন্য উপদেষ্টাদের সাথে কোনো কোনো উপদেষ্টার কোনো মিল নেই। এই উপদেষ্টা বলছে এটা না বললেও চলতো, এটা কেন বললো, ওর বলতেছে যে আম, আহ, কি বলে সেফ এক্সিট বলে। কোথায় যাবো আমরা এই বুড়ো বয়সে? তো একটা তালগোল পাকানো অবস্থা এবং কোনো কন্ট্রোল নাই। আপনি চিন্তা করেন যে হাসিনার, মনে করেন প্রাইম মিনিস্টার, তার এইরকম একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী এরকম একটা কথা বললো, সে বলে মানে তার তো মানে কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। তার হুম, মানে সে হুম, হুম। জানে যে কি অ্যাকশন হইতে পারে। এখন কোন ওই ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেউ কোনো পোষে? পুষলে এইভাবে মানে ক্যাবিনেটের একটা যে থিম, তার নিরপেক্ষতা, তার একটা ভাবমূর্তি, ওই অনুযায়ী তো সে অ্যাক্ট করবে, কিন্তু কেউ পাত্তা দিচ্ছে? কেউ কোনো পাত্তা দিচ্ছে না। মানে একটা জুনিয়র, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো কনিষ্ঠ, কোথায় আপনার তার বয়স চিন্তা করেন, আর ডক্টর মোহাম্মদ ইউনূস। নিয়ম অনুযায়ী তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে দাদা বলে ডাকার কথা, তাই না? বাবা ওনার দাদা। তাহলে এইরকম একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তারও কন্ট্রোল নাই, ধমক দিতে পারে না। এই, তুমি এটা কোথা থেকে কি বললা, কাগজ নিয়ে আসো তাড়াতাড়ি, অথবা কাগজ পাঠাচ্ছি তোমাকে, ইয়ে বরখাস্ত করতেছি, বা তুমি রিজাইন করো যদি না করো। এইটা বলার মতন অবস্থানে নাই। আপনি চিন্তা করেন যে আপনি হয়তো কোনো না কোনো প্রতিষ্ঠানের একটা দায়িত্ব ছিলেন, আমিও ছিলাম, তাই না? তো এইভাবে যদি রাষ্ট্র চলে, প্রতিষ্ঠানই চলে না, সেখানে রাষ্ট্র চালাচ্ছে একটা ফিরিস্তান, যার যার মতন করে। এখন ওই যে নিয়োগ দিছে, and ওনারা, ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, সুতরাং ছাত্রদেরকে আমি বহিষ্কার করি কেমনে, তাদেরকে বলি কেমনে যে তোমরা চলে যাও? তারাই না আমাকে বরং আমার কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিতে পারে। এরকম একটা ভাবের মধ্যে চলতেছে, যার জন্য একটা জগা খিচুড়ি অবস্থা। বেলা, দুপুর, নাকি অপরাহ্ন, কখন ভাষণ দেবে আমরা এখন পর্যন্ত 12:30 বাজে, 12:15 বাজে, এখনো পর্যন্ত জানি না যে দুপুর কখন, কিন্তু আমরা কিন্তু দুপুরের মধ্যে ঢুকে পড়ছি কিন্তু। না, আজকে তো একটা ওয়ার্কিং ডে, ওয়ার্কিং ডে দুপুর সময় তার আগে অফিসের কাজ কাম বাদ দিয়ে রেখে এই এই ভাষণ না শুনবে? তো, ওরা তো লকডাউন মেনে নিছে, তো লকডাউন মেনে নিয়ে তারা জানে যে সব লোকজন আশার মধ্যে আছে, সুতরাং এই ছুটির দিনে আমি একটা ভাষণ দেবো। সন্ধ্যার সময় যদি আবার বেড়াতে চলে যায়, দুপুরবেলা সবাই থাকবে বাসায়, খানা খাবে আর হলো আমার ভাষণ দেখবে। ঠিক আছে মুস্তাফিজ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনেক কথা বললাম, প্রিয় দর্শক আপনারাও শুনলেন। অনেক হাস্যরসের মাধ্যমে অনেক কথা হলো, কিন্তু সব উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে একটা বহুল প্রতীক্ষিত একটা ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে, সেটা নিয়ে। আর সে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে রয়েছেন সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর। জনাব আনিস আলমগীর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব আনিস ধন্যবাদ। আলমগীর, আপনি তো দেখেছেন, নিশ্চয়ই শুনেছেন কিনা, আমি নিশ্চয়ই হুম। শুনেছেন, সবাই শুনেছি। যেটা শোনার জন্য ওনার প্রেস সেক্রেটারি বলেছেন যে শোনার জন্য নাকি রাস্তায় কালকে গাড়ি ঘোড়া কম ছিল। তো ওনার এই ভাষণটা শুনে আপনার কাছে মানে সব মিলিয়ে কেমন মনে হলো? মানে পলিটিক্যাল পার্টিগুলি করে ম্যানেজ করতে পারলেন কিনা, অথবা জনগণের জন্য কোনো সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারলেন কিনা? না, আমার মনে হচ্ছে যে বরফ যেটা গলে, এটারে গলিয়ে আবার বরফ বানায়, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। উনি যে বক্তৃতা দিয়েছেন সংক্ষিপ্ত ছিল, সেটাই প্রশংসার যোগ্য। আর তার প্রেস সচিব কি বলেছে, আমি আমি পার্সোনালি দেখি নাই সেটা। তো এই প্রেস সচিব আজকাল যা বলে, এগুলার উপর তো মানুষের কোনো আস্থা নাই। এবং উনি এত বড় জ্ঞানী হয়ে গেছেন যে যাকে যখন ইচ্ছা তা বলতে পারেন। আপনি বোধহয় দেখেছেন, কদিন আগে আমাকে লিখেছে যে, আমাকে নিয়ে লিখেছে যে আনিস আলমগীরের অর্জন হচ্ছে ইরাক যুদ্ধে গিয়ে সেখানে হোটেলে বসে বসে রিপোর্ট করা।
উনি যে কি ছিঁড়ে ফেলেছেন বাংলাদেশের সাংবাদিকতায়, সেটা তো এখন আমরা কিছু দেখি নাই। এক শেখ হাসিনা, আমি আমি আমার দেখা মতো দেখেছি যেটা, এক শেখ হাসিনা হেলিকপ্টারে করে ইয়েতে গিয়েছেন, যে শেখ দিল্লিতে গেছেন, এটাই এই স্কোপটা দিয়েছিলেন উনি, ব্রেকিং। এটাই উনি ছিঁড়েছেন বাংলাদেশের সাংবাদিকতায়। আর কে কি ছিঁড়েছে, কে কি লিখেছে, এগুলো কিছুই না ওনার কাছে। আজকে কিছুক্ষণ আগে আমি দেখলাম মতিউর রহমান চৌধুরীকে নিয়ে উনি যা ইচ্ছা তা ওনার মনের মাধুরী মিশিয়ে দিয়ে বলেছেন। উনি বাংলাদেশের সাংবাদিকদের তো ওনার ওনার কাছে সাংবাদিকতা শিখতে হবে এখন, যা অবস্থা দাঁড়িয়েছে। তো উনি আসলে কি কখন কি বলেন। আর ওনার কিছু সাগরে তো আছে যেগুলা ওনার সাথে একই সঙ্গে বেনিফিশিয়ারি, অনেক গোলাম তৈরি হয়েছে, এই গোলামরা দেশে বিদেশে গিয়েছে এবং সেখান থেকে আমাকে আপনাকে আক্রমণ করে করে আবার লিখে, নিজের চাকরি কি সেটা বাদ দিয়ে। এই গোলামদের অবশ্যই চেনেন, এগুলো এই গোলামদের নিয়ে কি বলবো আর, যেগুলো ফুড কর্মার খাটছিল ইনুস সেন্টারের, চাকরি বাকরি পেয়ে এখন বিরাট বিরাট হয়ে গেছে এবং হুমকি দেয় শুধু, একটার পর একটা হুমকি দেয়। একে জেলে নেয় না কেন, অন্য কেউ হলে তো একে ধরতো, আপনারা এই স্বাধীনতা পেয়ে গেছেন এইগুলা। তো এই সমস্ত আবর্জনাকে নিয়ে আমি আলাপ করার খুব বেশি স্বচ্ছন্দ বোধ করি না। কারণ এগুলা একটা থেকে আরেকটা, এগুলোর সাথে ওই পিনাকির মিল আছে। পিনাকি যেভাবে ওইখানে বসে বসে যে আবর্জনা ছাড়ে, এই এদের এদের সাথেও পিনাকির মিল আছে এবং পিনাকি এদেরকে নিয়ে খুব উচ্ছ্বসিত থাকে মাঝে মাঝে। মাঝে মাঝে এদের কোন কোনো গন্ডগোল হয়ে যায়, আবার এদের বিরুদ্ধে লেখে। তো ডক্টর ইউনূসের যে বক্তৃতাটা, ও যদি বলে থাকে যে এটা মানুষ ঘরে বসেছিল এটা দেখার জন্য, এটা কোন ধরনের কোন তথ্য দিয়ে লিখেছে আমি সেটা জানি না। ওর মুখ আর মানে কি বলবো, আর আবর্জনা বের হওয়ার, শরীরে শারীরিক আবর্জনা বের হওয়ার দুই মুখই এক হয়ে গেছে। তো এগুলাকে নিয়ে কথা বলা মানে বৃথা সময় নষ্ট করা। কিন্তু ডক্টর ইউনূসের যে বক্তৃতাটা, আমি মনে করি যে উনি দুই পক্ষকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেছেন ওনার তরফ থেকে। হুম, এবং হুম, হুম। একটা জায়গায় আমি ওনাকে সাধুবাদ জানাই যে ব্যয়বহুল একটা নির্বাচনকে উনি, গণভোট যেটা, সেটাকে উনি একই দিন নিয়ে এসেছেন, যে একই দিন করুক, সেই সেই ইয়েটা দিয়েছেন। এই জায়গাটাতে আমি ওনাকে সাধুবাদ জানাতে হবে। কারণ বাংলাদেশ এত আহ অর্থনৈতিক ভাবে এত একটা দুর্বল দেশ এবং উনার শাসনে আরো দুর্বল হয়ে গেছে। সেই পরিস্থিতিতে আমাদের এত ব্যয় বহন করার থেকে একদিন করাই যুক্তিসঙ্গত। তবে উনি যে জটিল প্রশ্ন রেখেছেন সেটা আমি জানি না, অশিক্ষিতরা তো প্রশ্নই আসে না, শিক্ষিতদেরও মাথা ঘুরে যাবে ওনার ওই প্রশ্নের জবাব দিতে। উনি যেটা করতে পারতেন, যেটা এই আহ, মানে যারা এই যে ঐকমত্য কমিশন যে কাজটার দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং তারা যে রাজনৈতিক দলগুলোর সাথে মিলেমিশে বাংলাদেশের সংবিধানের বিশেষ কিছু বিষয় আহ, সমাধানের জন্য একমত হয়েছেন, এগুলোকে তো আমরা আমরা তো এগুলোকে নেগেটিভলি দেখি নাই, কারণ এখানে অনেকগুলো জরুরি প্রশ্ন ছিল। তো সেগুলো কিন্তু একটা প্যাকেজে একটা প্রশ্নে দিয়ে 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 দিতে পারতেন শুধু, যে হুম। রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ভিন্ন মত সহ এক হয়েছে সেটা সেটা সংসদে যে পূরণ করার জন্য, সংসদে এইটা আহ কার্যকর করার জন্য আপনি এটাতে হ্যাঁ বলবেন না না বলবেন, সিম্পল একটা কোয়েশ্চেন ছিল। এটাকে যেভাবে এখন এক কোয়েশ্চেন চার উত্তর, চার চার শাখা প্রশাখা এবং একই উত্তর, এভাবে এখন যেভাবে দিয়েছেন এক দুই তিন চার, এখন রাজনৈতিক দলগুলোর কর্মীরা মনে করেন এক নাম্বারটা আমার রাজনৈতিক দল সমর্থন করে, আমি করি, দুই নাম্বারটা আমার রাজনৈতিক দল করে না এবং আমি এটার চরম বিরোধী। তা আমি কিভাবে সবগুলোতে হ্যাঁ বলবো আর কিভাবে না বলবো, এই জটিল প্রশ্নের উনি কিন্তু রেখে দিয়েছেন। এবং ডক্টর আলী রিয়াজকে উনি এখন পদোন্নতি দিয়ে উপদেষ্টা করেছেন। উনি তো একবার গিট্টু লাগিয়ে গিয়েছেন, বাকি গিট্টুগুলো উনি খুলবেন কিনা না আরো জটিল করে দেবেন সেটা এখন সময়ের ব্যাপার। তবে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াতে আমি যেটা দেখলাম, তারা মানে না গ্রহণ না বর্জন অবস্থায় রেখেছে এটাকে। তারা যে আবার কি ভাবতেছে আমি জানি না। বিএনপির তরফ থেকে যেটা হয়েছে আমি যেটা বললাম, যে তারা ওয়েলকাম করেছে ওই জিনিসটাই, গণভোট একই দিন দেওয়াতে। আর নিচের যে ইয়েটা, প্রশ্ন প্রশ্ন উত্তর যেটা, সেটাও তারা তাদের ভাষায় ওয়েলকাম করেছে। তারা বলেছে যে 17ই অক্টোবর যে স্বাক্ষর হয়েছিল, যেভাবে যেভাবে আমরা সম্মত হয়েছিলাম, সেটাই সেই অনুযায়ী যাতে এই গণভোটের ব্যবস্থা নেওয়া হয়। তার মানে হচ্ছে যে নোট অফ ডিসেন্ট সহ যাতে গণভোট আয়োজন করে। জি, এটা এটা মোটামুটি এইটুকু বোঝা গেল, কিন্তু প্রশ্নগুলি যেটা বলেন আপনি, চারটা প্রশ্ন তো। আমি নিজেও কিন্তু, আপনি যদি এখন আমাকে জিজ্ঞাসা করেন যে চারটা প্রশ্ন কি কি ছিল, আমি কিন্তু বলতে পারবো না। আমি এটা দুইবার কঠিন। পড়েছি, দুইবার পড়েছি, কিন্তু আপনি আমাকে বলতে পারেন, আমি বলতে পারবো না যে কি খালি কি বলতে চাচ্ছে তারা আসলে। তো না, যা সাবজেক্ট হোক, কঠিন অবশ্যই, ভাষাটাও কঠিন।
তাই না? ভাষাটা একদম কিন্তু মানে সংবিধানের ভাষা হয়ে গেছে আর কি। হ্যাঁ। আর আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আমি জিনিসটা খেয়াল করলাম যে আমাদের সরকারি হিসেবে আমাদের দেশে এই মুহূর্তে সাক্ষরতার হার হলো আপনার 77.9%, মানে ধরলাম 78%। তার মানে 22% মানুষ লিখতেও জানে না, পড়তেও জানে না। তো আপনি 22% মানুষকে যদি এটার বাইরে রাখতে চান, তাহলে এটা কেমন হলো? এবং তারও চেয়ে বড় কথা হলো কি, আপনি সে অর্ডার দিয়ে দিচ্ছে, আমি আর কিছু বলতে চাই না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই গণভোটের কি আসলে খুব প্রয়োজন ছিল? না, ওর প্রয়োজন নাই, কারণ প্রয়োজন যে নাই এটা উনি নিজেই বলছেন। কারণ যে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতির মাধ্যমে, যে এই সংস্কার যে কমিশন করেছেন, যে সংস্কার ইয়েটা সনদটা যে বাস্তবায়ন করার জন্য আইনগত ভিত্তি দিয়েছেন, আইনগত ভিত্তি যদি দিয়ে থাকেন আমার এটার উপর ভোটের কি দরকার আছে? সেটা তো সাধারণ ভোটে হয়ে যাবে, আপনার সংসদের সংখ্যাগরিষ্ঠতা ভোটে হয়ে যাবে, এটা 151 ভোটে হয়ে যায়। এটার জন্য আবার এটা লাগবে কেন? আমি এটা জানি না। অধ্যাদেশগুলো যত অধ্যাদেশ জারি হয় সেগুলো তো 151 কোটি হয়ে যায়, সেটার জন্য তো আর 2/3 লাগে না। আর আপনি যদি এটা যদি এবং সেই সঙ্গে আপনি আরো একটা করেছে যে গণপরিষদ যেটা করার কথা ছিল সেটার পরিবর্তে উনি আরেকটা পরিষদ করেছেন, সংস্কার আহ, বাস্তবায়ন কি 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 জানি কমিটি জাতীয় একটা কিছু করেছেন। আহ, মানে সংবিধান পরিবর্তন করবেন তারা, 6 মাসের টাইম দিয়েছেন। এবং 1 মাসের মধ্যে আবার এই উচ্চ ওই যে এটাকে সংখ্যানুপাতে যে উচ্চ উচ্চ কক্ষ বিশিষ্ট সংসদ করেছেন সেটাও বাস্তবায়ন করতে হবে। সবগুলো এখানে করা আছে সনদে। সনদে যদি আপনি ইয়ে দিয়ে দেন, আহ, আইনগত ভিত্তি দেন, তাহলে আর এটা গণভোটের দরকার কি? আর সবচেয়ে বড় যে ডেঞ্জারে যে বিষয়টা, গণভোটে যদি না হয় তাহলে তো এই জুলাইয়ের সমস্ত কার্যক্রম অবৈধ হয়ে যাবে। ডক্টর ইউনূসের সহ উনার উনার কার্যক্রম সহ অবৈধ হবে এগুলা। এবং সেগুলো তখন এটাই তো তো বলছি, কিভাবে ওনারা খাবার আমি করবেন? আপনাকে এক্সপ্লেন করছি যে আপনি যেটা বললেন যদি না হয়ে যায় তাহলে সব অবৈধ হয়ে যাবে। আপনি কি গণভোটে না বিজয়ী হওয়ার কোনো আশঙ্কা দেখেন? আমি গণভোটে না বিজয় হওয়ার আশঙ্কা শুধুমাত্র তখনই দেখবো যখন বিএনপির শুভবুদ্ধির উদয় হবে। বিএনপি যদি বলে যে গণভোটে না দাও, কারণ এই যে জটিল প্রক্রিয়া যেটা করেছে সেই সবগুলো কাজ সনদ অনুযায়ী আমরা যেটা স্বাক্ষর করেছিলাম সেই অনুযায়ী আমরা এটা সমাধান করব, সংসদের সংখ্যাগরিষ্ঠতা দিয়েই করব, সংসদ সদস্যদের সাথে মিলেই করব। সো আমরা এই জটিল পরিস্থিতিতে দেশকে ফেলতে চাই না। এবং আমরা গণভোট, উনি যে গণভোট দিয়েছেন সেটা তো আমরা না করছি না। তোমরা গণভোটে না দাও এবং আমরা সংসদে গিয়ে সেটা ঠিক করব। তাহলে এখানে জনরায়ও হলো, ওনার গণভোটও হলো। বিএনপি কেও যে এখন যে উনি টার্গেট করেছেন, বা উনি বা জামাতে ইসলাম বা এনসিপি টার্গেট করেছে যে বিএনপি সংস্কার চায় না, সেই 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 দায় থেকেও বিএনপি রক্ষা পেল। যে আমরা সংস্কার চাই এবং আমরা সংস্কার চেয়েছি বলে 17ই অক্টোবর আমরা যেটাতে স্বাক্ষর করেছি সেই অনুযায়ী আমরা অ্যাক্ট করব। আমরা এখানে এখানে কোনো দ্বিমত নাই। কিন্তু তোমরা এই বিষয়টা যেহেতু জটিল হয়ে আছে এখন, তোমরা এখানে না ভোট দাও। তো বিএনপি যদি শুভবুদ্ধির উদয় হয় বিএনপি তাই করবে। হম। আচ্ছা, আরেকটা বিষয়, আমি এখন এই এই ওনার ভাষণের বাইরে অন্য একটা রাজনৈতিক আলাপে যেতে যাচ্ছি। সেটা হলো আপনি দেখেছেন যে গতকালকে ঢাকা শহরের চেহারা অন্যরকম ছিল। রাস্তায় খুব একটা হুম। যানবাহন দেখা যায় নাই, মানুষের ভিড় ছিল না। আহ আমরা শুনেছি আর কি, আমি নিজে দেখিনি, আমি শুনেছি যে অনলাইনে নাকি আওয়ামী লীগের পক্ষ থেকে একটা লকডাউনের তারা আহ্বান জানিয়েছিল। এবং এই জন্য আগের দিন রাত থেকে সন্ধ্যা থেকে আমি কিন্তু রাস্তায় যানবাহন খুবই কম দেখেছি। তো একটা অনলাইনের একটা আহ্বান, সেই আহ্বান কে দিয়েছে তার কোনো ঠিক নাই। সেই আহ্বানের যে প্রতিক্রিয়া আমরা দেশের উপর দেখতে পেলাম, তো আগামীতে নির্বাচনের সময় এই এই ধরনের ঘটনা কি নির্বাচনকে আপনি আপনার কাছে কি মনে হয় খুব স্মুথ করবে, নাকি আপনি আশঙ্কা দেখেন? এটা আবারও শফিকের প্রসঙ্গই আপনি বলতেছেন যে লোকজন ছিল না, এগুলো বোধহয় ইউনূসের ইয়ের জন্য ছিল। এবং শফিক যে বলছিল যে শেখ হাসিনা যে ইন্টারভিউ গুলো করা হচ্ছে এগুলা মানে ভুয়া ইন্টারভিউ, এগুলা টাকা দিয়ে করছে। আজকে বিবিসি তার ইন্টারভিউ ছেপেছে, শফিক নিশ্চয় বলবে এখন বিবিসিও শেখ হাসিনা থেকে টাকা খেয়েছে, তাই না? এবং শেখ মানে হাসিনার টাকা খেয়ে খেয়ে পরিচালক এরা যারা এখন, প্রচার। হ্যাঁ।
এখন হলো উনি উনি ছাড়া পৃথিবীর সবাই টাকা খায়। হ্যাঁ, উনি ছাড়া পৃথিবীর সবাই টাকা খায়। উনি একমাত্র বাংলাদেশের মহান সাংবাদিক। সাংবাদিকতা শিখাচ্ছেন মুখ দিয়ে এবং অন্য মুখ দিয়ে, দুই মুখ দিয়ে যা বের করছেন যে ডাস্টবিনের মতো বের হচ্ছে। উনি শুধু সাংবাদিকতা জানেন, আর কেউ জানে না, বিবিসি সহ আর সবাই। তো এই যে, এবং শফিকের কথা এই জন্য আসছে যে সে কিন্তু বলেছিল যে আওয়ামী লীগ কোথায়, আওয়ামী লীগ ভেনিশ হয়ে গেছে। তো ওকে প্রমাণ দেওয়ার জন্য আওয়ামী লীগ এগুলো চোরাগুপ্তা হামলা করতেছে মনে হয়। কারণ আওয়ামী লীগ যে আহ, আছে, আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় আসতে পারবে না এই মুহূর্তে যা পরিস্থিতি, এবং যারা আবার স্বপ্ন দেখে যে শেখ হাসিনা আসবে, ক্ষমতায় বসে যাবে, এই যে দুঃসম্পদ যারা দেখছে, তারা হয়তো আমার উপর রাগ করবেন। যেমন ভাবে শফিক গোষ্ঠীরাও যেভাবে রাগ করে কথায়, দুই গোষ্ঠীর জন্য এটা প্রযোজ্য। সময়ে বাস্তবতা কি সেটা তারা উপলব্ধি করছে না। তারা এক একটা পার্টির চেলা হয়ে আছে। তারা এই ডক্টর ইউনূসের চেলা, শেখ হাসিনার চেলা হয়ে আছে। বাস্তবতা কি সেটা তারা দেখতেছে না। বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু আওয়ামী লীগ এই নির্বাচনকে বানচাল করার বহু শক্তি রাখে। এবং বহু শক্তি যে রাখে সেটা তো গত 3 দিনে দেখা গেল। 20টা গাড়িতে আগুন দেওয়া হয়েছিল। এই আগুনগুলো নিশ্চয় আসমানি কিতাব থেকে কেউ এসে দেয় না। আওয়ামী লীগ সংশ্লিষ্ট কিংবা সরকারের ভিতরে গুপ্ত বাহিনী যারা আছে তারা করেছে আওয়ামী লীগের বদনাম করার জন্য। দুইটার এক পক্ষ তো করেছে। তো এবং কতগুলো লোককে ধরা হয়েছে। তো এত কিছুর পরেও যদি এরা মনে করে যে আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে, আওয়ামী লীগ এই নির্বাচনকে কঠিন করতে পারবে না, আমি বিশ্বাস করি না। আমি এর আগে দুইটা টেলিভিশনে বলেছি যে আওয়ামী লীগের সঙ্গে একটা সমঝোতায় আসা উচিত। কারণ হামাসের সাথে যখন ইসরায়েল বসতে পারে, আওয়ামী লীগের সাথে বাংলাদেশের সরকার বসতে অসুবিধা কোথায়? তারা তাদেরকে বলুক যে কি কি কারণে, তাদের প্ল্যান কি আর তাদের ইয়ে কি। এবং তারা এই এই বসার মধ্য দিয়ে তো এই নয় যে শেখ হাসিনাকে দায় থেকে মুক্তি দিয়ে দাও, তা না। কি আওয়ামী লীগকে তো বাংলাদেশ এখনো নিষিদ্ধ করে দেয় নাই। বা যারা আওয়ামী লীগ করে তাদেরকে, তারা এটা নিষিদ্ধ রাজনীতি, তারা যারা যারা আওয়ামী লীগার আছে এখানে তাদেরকে ধরে ধরে ইয়ে করে দাও, নাৎসি বাহিনীর মতো ধরে জেলে ধরে দাও। সেরকম সে ঘোষণা তো বাংলাদেশ সরকার থেকে এখনো আসেনি, যদিও তারা অঘোষিত ভাবে সেই রকমই কাজই করে। তো সেই জায়গায় তাহলে আওয়ামী লীগের সাথে একটা চ্যানেল তারা খুলতে পারে যেটাতে অ্যাট্রোসিটি কম হতে পারে, আমাদের ইলেকশনটা যাতে স্মুথ হতে পারে। আওয়ামী লীগকে তো তারা ইলেকশনে দিচ্ছেই না, আবার দিলেও যে আওয়ামী লীগ আসবে সেটাও আমি বিশ্বাস করি না। তো শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে 17 তারিখ, যেহেতু 17ই নভেম্বরে এই রায় দেবে, তাহলে দেশের মধ্যে আরেকটা অস্থিতিশীলতা তৈরি হবে। এবং নির্বাচন পর্যন্ত সেটা কোথায় যায় আমি জানি না, আপনিও জানেন না। নির্বাচনের আগে এই এই নির্বাচন কি সত্যিকার অর্থে হবে কিনা। একদিক দিয়ে রাজনৈতিক দলগুলো কোন পদ্ধতিতে নির্বাচনে যাবে, কি করবে, এগুলো নিয়ে ঝগড়া করছে। আরেক দিক দিয়ে আমাদের নির্বাচনের উপর এমন থ্রেট রয়ে গেছে যে সেটা আসলে হবে কিনা। এবং সরকারি দলের প্রোপাগান্ডা টিম এগুলোকে আরো উস্কাচ্ছে যে এই ধরনের কার্যক্রম যাতে আরো বেশি হয়। আমার মনে হয় যে এরা নির্বাচনটাকে বানচাল করে সেফ এক্সিট নিয়ে সবাই যে যার মতো করে চলে যাচ্ছে। অনেকে রাষ্ট্রদূত করতেছে, অনেককে লোভনীয় ফোর্স দিচ্ছে। তো এরা একটা একটা চলে যাবে, শুধু আমরা সাফার করব, আমরা যারা এই দেশে আছি তারাই। হম। তো এটা তো আসলে মানে খুবই মানে একটা আতঙ্কের ব্যাপার আমি মনে করি জাতির জন্য একটা। কিন্তু আমরা যে গণতন্ত্রের প্রত্যাশা এত কিছু করলাম, সেটা আসলে কোথায় যাবে, কোথায় যে ঠেকবে, এটা কিন্তু বলা আসলে বড়ই কঠিন হয়ে গেছে। আপনি মাঝখানে একটু বললেন একটা কথা, যে কেউ কেউ নাকি রাষ্ট্রদূত হওয়ার দৌড়ে আছে। তো হুম। এই ব্যাপারটা নিয়ে আপনার কি মনে হয়? রাষ্ট্রদূত হলেই কি সমাধান হয়ে যাবে? নতুন গভর্নমেন্ট এসে তাদের আবার ডেকে নিয়ে আসবে না? তাহলে এই হয়ে না লাভ না, কি? একদিক তো পেয়ে যাচ্ছে। নতুন গভর্নমেন্ট এসে ডাকলো আমাকে, আসবো না তো? আওয়ামী লীগ আমলে অনেক বাইরে চলে গেছে না, তারা তো আসে নাই। আওয়ামী লীগ অনেক প্রেস হম। মিনিস্টার বানিয়েছে না, রাস্তা থেকে রাস্তা থেকে তুলে এনে। ওইগুলো কি আছে এখন? ওইগুলো তো পালিয়ে আছে। যে এরকম আওয়ামী লীগ আমলে যেভাবে দিয়েছিল, এই আমলেও তারা এমন কতগুলো দেবে যে বাইরে পালিয়ে যাবে, এগুলো যাতে আসতে না হয়। এবং ডক্টর ইউনূস বা আদার্স, এদের এক্সিট তো হয়তো রাজনৈতিক দলগুলোর সাথে যারা ক্ষমতা আসবে তাদের সাথে তাদের একটা সমঝোতার ভিত্তিতেই তারা এক্সিট নেবে। ও, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই আমলে যারা নাকি প্রেস মিনিস্টার ওয়াশিংটনে গিয়েছে অথবা অন্য কোথাও গিয়েছে, তাদেরও আসার সম্ভাবনা আপনি দেখছেন না? তাদের কারো কারো দেখছি না, কারো কারো দেখছি, কারো কারো দেখছি না। কারণ এটা নির্ভর করছে আপনি প্রফেশনালিজম কতটা বজায় রাখছেন। আপনাকে পাঠিয়েছি আমি ওয়াশিংটনে যে আমেরিকান মিডিয়াতে বাংলাদেশের ইমেজ বৃদ্ধি করার জন্য। আর আপনি সারাদিন গোলাম হয়ে এই একটা ভিডিও করেন যে মাসুদ কামাল কি বলল,
আনিস আলমগীর কি বললো এগুলা নিয়ে। আপনার কাজ তো এটা না। গোলামকে যে গোলামির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সে গোলাম সেগুলো সেই কাজটাই করতে হবে। গোলামের সেই গোলামিটাই হচ্ছে আসল কাজ। সেটা সেটা না করে আপনি যদি এগুলো করেন, তো তাহলে তো আপনাকে আপনার পিঠে চামড়া তো এই দেশে আসতেও থাকবে, সে গ্যারান্টি কেউ দিতে পারে না। আপনি এখন মানুষকে হুমকি দেন যে এদেরকে ধরো, এদেরকে জেলে দাও। আপনি কই থাকবেন? আপনার নিজেরটা চিন্তা করেন আগে। আপনার আপনার যে আপনার প্রভুর আহ, মেয়াদ আর কয়দিন? প্রভুর মেয়াদ শেষ হলে তো নতুন প্রভুকে ধরবেন। জামাত কিংবা বিএনপির বুটলিকিং করে আপনাকে আবার চলতে হবে। আমাদেরকে তো কারোর বুটলিকিং করে চলতে হয় নাই, হয়তো হবে না, আগামী তো হবে না ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে আনিস আলমগীরের মূল্যায়ন, ব্যাখ্যা। আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদেরকে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।